আপনাদেরকে আহ্বান করেছি, যদিও দেশে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া চলছে, কিন্তু আমাদের আজকের আলোচনা সম্পূর্ণ এই নির্বাচন সংক্রান্ত বিষয়ের বাইরে। এই মাসটা মে মাস। এপ্রিল মে আমাদের এই অঞ্চলে অতীতেও এখানকার যে জলবায়ু, কখনো খরা হয়, কখনো অতিবৃষ্টি হয়, সাথে কিছু ঝড় তুফান ইত্যাদি থাকে। তো এটা হঠাৎ করে কোনো একটা বছরের আকস্মিক ঘটনা নয়, এটা সবসময় হয়ে থাকে। এই জন্য রাজ্য সরকারের জনজীবনের যে এই জাতীয় নানা ধরনের সমস্যা হতে পারে, এটাকে মাথায় রেখে আগাম প্রস্তুতি সরকারের সবসময় থাকে। কিভাবে খরা হলে পরে পানীয় জলের বন্দোবস্ত করা, অতিবৃষ্টি হলে পরে সেখানে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা যায় তার জন্য আগাম সেভাবে ব্যবস্থা নেওয়া। ঝড় তুফান হলে পরে বিদ্যুতের কিছু ক্ষতি সবসময় হয়ে থাকে, তার জন্য র্যাপিড টাস্কফোর্স ইত্যাদির মাধ্যমে দ্রুত জনজীবন স্বাভাবিক করার পরিস্থিতি। আর এই সময়েতে কাজ খাদ্যের এই খরা ইত্যাদি থাকার কারণে অন্য কাজ কম থাকে, সরকারের তরফ থেকে অতিরিক্ত ব্যবস্থা সেখানে করতে হয়। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য আমরা করছি, আজকে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সভা গেছে সকালবেলা। আমরা এই বিগত কয়েকদিনের, কয়েক সপ্তাহের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা পর্যালোচনা করেছি। এটা দেখে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি আমরা যে সামান্য ঝড় বৃষ্টি, সেরকম তুফান ইত্যাদি কিছুই হয়নি এবার। অন্য সময়তে কালবৈশাখীতে যেরকমভাবে তাণ্ডব হয়, সে তাণ্ডব বলতে কিছুই হয়নি। কিন্তু কোনো কোনো এলাকাতে যেখানে এরকম কিছু হয়েছে, বিদ্যুৎ চলে গেছে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন অবধি প্রশাসনের কোনো ধরনের সাক্ষাৎ নেই, তার কোনো চেহারা দেখা যাচ্ছে না। এতে শুধু বিদ্যুতের সমস্যা না, পানীয় জলের সমস্যা, সেচের প্রবলেম, হাসপাতালে রোগীদের দুর্দশা, একটা বহুমুখী সংকট যে এখনো রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে। সরকারের কোনো ধরনের কোনো ভূমিকাই নেই। 2 হলো কাজ খাদ্যের অভাব। কত 4.5 মাস 5 মাস ধরে রাজ্যের বিভিন্ন ব্লকে কোনো কাজ নেই, বিশেষ করে এডিস এলাকাগুলোতে, ছামনু ব্লক, এদিকে লংথরাইবেলির গঙ্গানগর ব্লক, বন্ডাছড়া রাইমাবেলি ব্লক, রস্যবাড়ি ব্লক, ওদিকে দশদা, জাম্পুই হিলস, দামছড়া এবং দক্ষিণ ত্রিপুরাতেও যেসব জায়গাতে রাবার বাগান ইত্যাদি কম রিজার্ভ ফরেস্টের কারণে, সেসব জায়গাতে যে প্রচণ্ড অভাব তৈরি হয়েছে, সরকার নির্বিকার। গত 4-5 মাস ধরে শুধু কাজ নেই তা না, এর আগে যে কাজ হয়েছে কোনো কোনো ব্লকে তার মজুরি এখনো প্রদান করা হয়নি। তার সাথে হলো যে এই পেট্রোল, ডিজেল, গ্যাস
পেট্রোল এবং ডিজেল বাইরে থেকে আসে, ঠিক আছে, এতে না হয় একটা অপ্রতুলতা থাকবে, কিন্তু তার জন্য সরকারের তো আগাম ব্যবস্থা থাকবে। দেশে এখন এই ডাবল ইঞ্জিনের সরকার, ত্রিপুরার যে ট্রিপল ইঞ্জিনের সরকার, এই আগরতলা শহরেই যে ডিজেল পেট্রোলের জন্য 1.5-2 কিলোমিটারের বেশি লম্বা লাইন হচ্ছে, পুলিশকে শৃঙ্খলা রক্ষা করার জন্য লাঠিচার্জ করতে হচ্ছে। এরকম পরিস্থিতি যে সেরকম প্রাকৃতিক দুর্যোগ তো এবছর হয়নি, যদি সেরকম হতো তো বোঝা যেত যে না, এটা সামলাতে পারছে না, কিন্তু কিছুই হয়নি। তারপরেও যে সরকারের কোনো ধরনের যে এই নজর নেই, নির্লিপ্ত, সবাই ব্যস্ত নির্বাচনের প্রচার। হ্যাঁ, ঠিক আছে, এটা আমাদের দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক একটা লড়াই। মন্ত্রীরা কেউ কেউ বাইরে যাবেন, মুখ্যমন্ত্রী বাইরে যাবেন, কিন্তু রাজ্যের এই অচলাবস্থা দেখার জন্য তো কেউ থাকবেন। এখানকার প্রশাসনকে সেরকম নির্দেশিকা থাকবে কোথায়? এই যে মোদী সরকার বলছে গত 10 বছরে উত্তর পূর্বাঞ্চলের নাকি পরিকাঠামোর প্রভূত উন্নতি হয়েছে, হীরা, হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে ইত্যাদিতে নাকি একেবারে উন্নত দেশের পর্যায়ে নিয়ে গেছেন। সামান্য বৃষ্টি, সামান্য ধস, এতে রেল আসছে না, হাইওয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলি যে ত্রিপুরাজ্যের জনজীবন বা জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতাহীনতা, নির্লিপ্ততা, তারই নিদর্শন। কাজে তার এর প্রতিবাদে আমাদের পার্টি আমরা ঠিক করেছি আগামী 13 তারিখ অর্থাৎ সোমবার থেকে 18 তারিখ শনিবার 1 সপ্তাহ ব্যাপী আমরা ত্রিপুরাজ্যের সমস্ত মহকুমাতে গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে সরকারের এই উদাসীনতার বিরুদ্ধে এবং দ্রুত যাতে জনজীবনের এই যে বিপর্যয় এ সুরাহার জন্য প্রশাসনের সমস্ত অঙ্গকে তারা এই সজীব করে, সতেজ করে, সক্রিয় করে, তার জন্য আমরা ডেপুটেশন দেব, কোথাও বিক্ষোভ আমরা করব এবং আগরতলা শহরে 14 তারিখে আমরা আগরতলা শহরেও একটা এরকম করব। এর সাথে আমরা দাবি জানাচ্ছি যে কাজ শহরে এবং গ্রামে রেগা এবং 2F উভয়ের কাজ দিতে হবে এবং সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। তার সাথে হলো আরেকটা ঘটনা যে আমাদের রাজ্যের কিছু এলাকা আছে ম্যালেরিয়া প্রবণ। এটা হঠাৎ করে এই সরকার আসার পরে হয়েছে, কথা বলবো না আমি। এগুলির জন্য আগাম প্রস্তুতি থাকতে হয়, বিশেষ করে ধলাই জেলায় ছামনু, গোবিন্দবাড়ি, এদিকে মানিকপুর সব এলাকাতে, হ্যাঁ, এবং ওইদিকে কাঞ্চনপুর একটা এলাকা, এদিকে দক্ষিণেরও অমরপুর কিছু পকেট আছে জায়গাতে। তো ইতিমধ্যে মিডিয়াতে রিপোর্ট এসছে গোবিন্দবাড়িতে একজন এই ম্যালেরিয়া আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা গেছেন এবং এখন বহু পাড়াতে এরকম এই ম্যালেরিয়া আস্তে আস্তে ছড়াচ্ছে। এক্ষুনি ব্যাপক প্রাদুর্ভাব হয়েছে, কথা বলবো না, কিন্তু আমাদের বক্তব্য বলে জায়গাতে সরকার দ্রুত বর্ষা নামার আগেই যদি এরকম হয়, ম্যালেরিয়ার মৃত্যু শুরু হয়ে যায়, কাজ খাদ্যের অভাব তৈরি হয়ে যায়, রাস্তাঘাট অচল হয়ে যায়, যখন বর্ষা নামবে তখন কি হবে? কাজী সরকারের এই ক্ষেত্রেতে তাদের টনক নরুক, প্রশাসন
এসব জায়গাতে যাক এবং কিভাবে এই জনজীবনকে সচল করা যায়, মানুষের যে নিত্য প্রয়োজনীয় এই চাহিদা এগুলো মেটানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা যায় তা দেখো। এই হলো মোটামুটি আমি উল্লেখ করলাম। কমরেডরা একটু অন্য বিষয় যদি যুক্ত করেন। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মহিলাদের উপর নির্যাতনটা বেড়ে গেছে। থানায় গেলেও সেখানে অভিযোগ নিতে চাইছেন না। এগুলি পত্র পত্রিকায় সংবাদ মাধ্যম আমরা দেখতে পাচ্ছি। এটা বন্ধ করার জন্য যতটুকু সক্রিয় হওয়া উচিত আরক্ষা প্রশাসনের সেই সক্রিয়তা নেই। রিসেন্টলি আরেকটা বিষয় লক্ষ্য করলাম আমরা, এই যে ভারতরত্ন ক্লাবের এখানে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ক্লাবের এখানে মিন্স মানে ক্লাবের সম্পাদক, অন্যত্র তাকে সেখানে এই হত্যার পর পত্র পত্রিকার সংবাদ মাধ্যমে যেভাবে বিষয়গুলি আসছে, তার স্ত্রী সেখানে স্থানীয় থানার উপর অনাস্থা প্রকাশ করেছেন, তদন্ত কার্য সম্পর্কেও কিছু বক্তব্য রেখেছেন। আমরা চাইব যারা প্রকৃত দোষী তাদেরকে ধরা হোক এবং পেছন থেকেও যদি এগুলি কলকাঠি কেউ নেড়ে থাকেন সেখানেও যদি আইনে আওতায় তাকে নিয়ে আসা, এবং যদি সেখানে কোনো কেউ অপরাধ করে থাকে, অপরাধের সঙ্গে যুক্ত থেকে থাকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, সেখানে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাব। পার্টির সেক্রেটারি বলেছেন পেট্রোল ডিজেলের বিষয়টা, আমি শুধু যুক্ত করতে চাই যেটা এমনিতে একটা গভর্নমেন্টের নিয়ম আছে 15 দিনে একটা বাফার স্টক থাকতে হয়। আমরা ধর্মনগরে ডিপো করার আগে রাজ্যে বামফ্রন্ট সরকারের সময় ডিসিশন হয়েছিল এই আইপিএফটি মথার জন্যই আমরা তখন করতে পারিনি। সেটা ভিগুদাসবাড়ির কাছে জায়গাটাকে ঠিকঠাক হয়েছিল, কিন্তু বাধা দিয়েছে, এখানে করা যাবে না। পরে শেখেরকোটে গিয়ে একটা জায়গা চূড়ান্ত হয়েছে, এফসিআই আইওসি দুটো ডিপো গড়ে উঠবে। একটা হলো গিয়ে খাদ্য গুদাম হবে অনেকগুলো, আর একটা হলো গিয়ে তেলের স্টক তৈরি করার জন্য সমস্ত ফুয়েল ট্যাঙ্কারগুলি এখানে আসবে রেলে। আজকে 6 বছর হয়ে গেছে, সিদ্ধান্ত কিন্তু 2016 এফসিআই এবং আইওসি প্রেজেন্সির সিদ্ধান্ত হয়েছে। আমি যদি 16 থেকে ধরি, তাদের পিরিয়ড 6 বছর, আগেরটা ধরলে 8 বছর। আইওসি এবং তারা বলেছে যা অর্থ লাগে সেটা দেবে, কিন্তু এই শেখেরকোটে এই নির্মাণ কাজটা এখনো শুরু হয়নি। যদিও শুরু হতো, যদি জায়গা অধিগ্রহণ করে এটা করা হতো, তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থা রাজ্যবাসী এই দুর্ভোগের হাত থেকে তারা রেহাই পেতেন। তো করছে কি গভর্নমেন্টটা? বলেছে তো ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, সাংঘাতিক নাকি গতি বাড়বে। কিসের গতি? গত 6 বছরে আধা কিলোমিটার রেল, আধা কিলোমিটার তো দূরে কোথাও 200 মিটার রেল স্যাংশন আনতে পেরেছেন না। যেগুলো ছিল সেগুলো তো করতে পারিনি গত 6 বছরের মধ্যে। এবং এই কারণে আমরা এটাও তখন কিন্তু একটা সিদ্ধান্ত ছিল, আপনারা জানেন কিনা, এই যে সাবরুমে যেটা আমাদের হয়ে গেল ব্রিজ, এটা নিয়ে এখন তো কোনো সমস্যা থাকার কথা না। এখানে চিটাগাং পোর্ট ব্যবহার করার জন্য এগ্রিমেন্ট হয়েছে। চিটাগাং পোর্ট থেকে পাইপলাইনে নিয়ে এসে এখানে নর্থ ইস্টের অধিকাংশ স্টেটে এখান থেকে ফুয়েলটা নিয়ে যাওয়া হবে পাইপলাইনে। এই কাজটার জন্য টেন্ডার প্রসেস শুরু হয়েছিল, কিন্তু আজও সেটা কোথায় আছে, কি অবস্থা, কবে শুরু হবে, কি ব্যাপার বুঝতে পারছি না। যদি এই পোর্টটা ব্যবহার করার জন্য, যেহেতু এখানে সড়ক পথ আছে, সাবরুমি দিয়ে অলরেডি কানেক্টিং হয়ে গেছে শর্ট রোড, এটাও যদি চালু থাকতো তাহলে তো এই দুরবস্থার সম্মুখীন রাজ্যবাসী হতে হতো না। এই বিষয়গুলি কিন্তু সমাধান করার জন্য সরকারের দিক থেকে আন্তরিক কোনো প্রচেষ্টা আছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। যদি থাকতো তাহলে এত সময় লাগার কথা না, এটা সমাধান হতে পারত। সেম ফুডে এটা নিয়মই আছে, 3 মাসে একটা বাফার স্টক গড়ে তুলতে হয় মনসুনের আগে, বর্ষার আগে। এবং এই 3 মাসে বাফার স্টক গড়ার যে কাজটা, সেটা কতটুকু হয়েছে? কোথায় বাফার স্টক করবেন? নতুন ফুড গডাউন কটা হয়েছে? বা ওইখানে যে শেখেরকোটে যেটা হওয়ার কথা এফসিআই ডিপো যেটা গড়ে তোলার কথা, সেখানে খাদ্য গুদামে একোয়ার ইত্যাদি, হ্যাঁ, এটা কিন্তু কিচ্ছু অগ্রসর হয়নি।
তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা যদি চলতে থাকে, রাজ্যবাসীর তো একটা সহ্যের সীমা আছে। কখনো গ্যাস নেই, কখনো পেট্রোল নেই, কখনো ডিজেল নেই, কখনো পেঁয়াজ নেই, কখনো রেশন নেই। এটা কতদিন চলবে? আর এই যে লামডিংয়ের যে ঘটনাটা ঘটছে, গঙ্গার নিচে দিয়ে হয়, ওয়েলকাম, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা জানেন হাওড়া স্টেশন যুক্ত হয়েছে। আর এটা কি লামডিংয়ের এই ঘটনা, বছরের পর বছর এই ঘটনা ঘটছে। প্রতি বছর বর্ষা আসলেই এই রাজ্যের মানুষকে এই যে গতবারও তো 3 মাস বন্ধ ছিল, 3 মাস কাহাতকে কিন্তু কতদিন চলবে? এটাকে অল্টারনেট কোনো অ্যারেঞ্জমেন্ট করা যায় না? এই যে অবস্থাটা চলছে। আরেকটা হল সড়ক পথে সোনারপুর এলাকা, এখন সুড়ঙ্গ পথে তো অনেক জায়গাতে সুড়ঙ্গ রাস্তা নির্মাণ হচ্ছে সুড়ঙ্গ করে। তো এখানে গিয়ে ওইটাও সুড়ঙ্গ করা যায়, কোনো ব্যাপার নেই। এগুলি সমাধান যদি একদিকে একটা মানে পার্মানেন্টলি সলিউশনের একটা ব্যবস্থা করা, আর টেম্পোরারি রাজ্যে যাতে একটা বাভাষ্ট গড়ে দিতে তার জন্য ব্যবস্থা করা। আপনারা জানেন একসময় আমাদেরকে সেই মেঘালয় দিয়ে সিলেট হয়ে তারা কৈলাসহর এবং আগরতলা দিয়ে আমাদের আনতে হয়েছে এই পেট্রোল। এগুলি আমাদের সময়ের পিরিয়ডের কথা আমি বলছি। তারপরে তো 6-7 বছর হয়ে গেছে। কি হলো? তো আপনারা তো বলেছেন অনেক কিছু করে ফেলেছেন, রাজ্যে নাকি সব সমস্যার সব সমাধান হয়েছে। এই নিয়ে সমাধানের চিত্র। জি, জিনিসপত্রের দাম বাড়ছে, লাগাম ছাড়া অবস্থা। জিনিসপত্রের দাম বাড়ছে, স্বাভাবিক, এটা সুযোগ নেবে ব্যবসায়ীরা। এবং এই রাস্তাঘাট যদি এখানে নিরবিচ্ছিন্ন যোগাযোগ না থাকে, এটা হবে। এই ক্ষেত্রে আমরা বাধ্যই এখন রাস্তায় নামা ছাড়া আমাদের কোনো পথ নেই। আমাদের সেক্রেটারি বলেছেন, আমাদের সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত, রাস্তায় নেমে এর প্রতিবাদ আমরা করব। আমরা চাইব সরকার যাতে দ্রুততার সঙ্গে, দেখা গেল 7 দিন 10 দিন পরে আমাদের, আমি পেপারে যা দেখলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন। কেন 7-10 দিন পরে? কেন টেলিফোনে কথা বলে? তারা তো একই দলের সরকার এখন কেন্দ্র এবং রাজ্যে। যতই ব্যস্ততা থাকুক, তাহলে আগেই ভাবা উচিত ছিল সমস্যাটা এত জায়গাতে। কারণ অ্যাকচুয়ালি আগে কিন্তু আমাদের সময়ে এটা আসতো গুয়াহাটি নুনমাটি থেকে, আমাদের যা ফুয়েল আসতো। পরে গিয়ে আমাদের সময় সেটা করা হয়েছে যে একটা ডিপো আমরা করে নিয়েছি ইয়েতে, মানে আপাতত ধর্মনগরে যদি এসে যায় আর কোনো সমস্যা নেই। তখন ধর্মনগরে এই নুনমাটি থেকে যেটা আসতো, নুনমাটির এই ট্যান্ডারটা সম্ভবত বাতিল হয়ে গেছে, বা এখন দরকার নেই, যেহেতু ধর্মনগর ঢুকে যাচ্ছে এবং সেখানে গিয়ে আনলোড হয়, ওইখান থেকে তারপর ধর্মনগর থেকে ট্যাঙ্কারগুলো আসে। এখন ধর্মনগর তো ঢুকতে হচ্ছে না, লামডিংয়ের আগে তো এটা বন্ধ হয়ে গেছে। তো এই যে এই অবস্থাটা সম্পূর্ণ আগেই তো ভাবা উচিত ছিল। তো এগুলি তো আমরা বলছি, এখন শুনবে কি না এটা তাদের বিষয়। এই নিয়েই আমরা রাস্তায় নামার সিদ্ধান্ত, এই আমার বক্তব্য। আমি অন্য একটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। সেটা হচ্ছে, আপনারা সকলে জানেন যে আমাদের রাজ্যে নয়, শুধু গোটা দেশে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ মানুষের হাতে আপনার ক্ষমতা পৌঁছে দেওয়ার জন্য এবং ভালোভাবে সরকারি কর্মসূচিগুলোকে রূপায়ণ করবার জন্য, সরাসরি মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ত্রিস্তরীয় সংস্থাগুলি খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি, গতবার তো এখানে ত্রিস্তরীয় সংস্থায় পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের কোনো নির্বাচনই করল না। এমন গুন্ডামি করলো কি, নমিনেশন 96% আপনার আনকন্টেস্টে জিতলো, যা পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা। যা সমস্ত দেশের মানুষ হাসাহাসি করলো কি নির্বাচন করলো। নির্বাচন যারা এই 4% দিল, তারাও শেষ পর্যন্ত থাকতে পারলো না, গণনা কেন্দ্র ইত্যাদি তো সব ফালতু, সব কিছুই হলো না। এবার শোনা যাচ্ছে ত্রিস্তরীয় সংস্থাগুলো নির্বাচন করবার জন্য ত্রিপুরা সরকার ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন। খুব ভালো কথা। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ত্রিস্তরীয় সংস্থায় জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরিত হোক, এটাই আমরা চাই। যদি জনকল্যাণে মানুষের কাছে সরাসরি সরকারের সহযোগিতা পৌঁছে দিতে হয়, তাহলে এই সংস্থাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা গেল কি, এখন অবধি ত্রিপুরার পঞ্চায়েত দপ্তর যারা এই নির্বাচন পরিচালনা করবে, ত্রিপুরা নির্বাচন কমিশনার, পঞ্চায়েত দপ্তরের মধ্যে থেকে, তাদের এখন অবধি রাজ্য স্তরের কোনো ভূমিকাই নেই। রাজ্য স্তরে রাজ্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো বৈঠক, কোনো পরামর্শ, কোনো উপদেশ তারা নিলেন না। না নিয়ে কি করলেন, সমস্ত সার্কুলার দিয়ে সমস্ত বিডিওদের, যারা
সংশ্লিষ্ট আপনার ব্লকে রিটার্নিং অফিসার হবেন, সমস্ত ব্লকে বলে দিলেন কি আমরা ভোটার লিস্টের অমুক তারিখ আমরা ড্রাফট পাবলিকেশন করব, অমুক তারিখ থেকে অমুক তারিখ শুনানি হবে, তারপর ফাইনাল পাবলিকেশন হবে। তার মানে হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের পুরো প্রস্তুতি চলছে, খুব ভালো। কিন্তু এটা প্রথমেই তো উচিত ছিল, যা সচরাচর হয়ে থাকে রাজ্য স্তরে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, রাজ্য পার্টিগুলোর সঙ্গে বসে আলোচনা করা, কিভাবে টাইম টেবিলটা করা, মানুষের সুযোগ সুবিধা পত্র পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া, কোনো কিছু নেই। ব্লকে একটা নোটিশ দিয়ে এটা আরম্ভ করেছেন। ঠিক আছে, বিডিও সাহেব চিঠি দেওয়ার পরে রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কারণেই তাদের প্রতিনিধি পাঠাবেন সর্বদলীয় সভায়, আরও টেবিলে পাঠাবেন। এর মধ্যেই আপনার কমলপুর বিভাগের সালেমাতে একটা ঘটনা ঘটে গেল কি, আমাদের পার্টির প্রতিনিধিরা গেলেন, আপনাদের অধিকাংশ খবরের কাগজ সেটা কভার করেছে, আপনাদেরকে ধন্যবাদ। গেলেন বিডিওর আমন্ত্রণে আমাদের পার্টির প্রতিনিধিরা গেলেন যে কবে কবে ভোটার লিস্ট ড্রাফট পাবলিকেশন ইত্যাদি সম্পর্কে আমাদের মতামত বা জানার জন্য। ওখানে বিডিও অফিসের সীমানার মধ্যেই আক্রান্ত হয়ে গেল বিজেপি দুর্বৃত্তদের হাতে সিপিআইএম এর প্রতিনিধিরা, এবং তখনই তারা ঢুকে গেলেন বিডিওর কাছে। কি করবেন, বাইরে থেকে টেলিফোন যোগাযোগ ইত্যাদির পরে বিডিও সাহেব বাধ্য হয়েছেন পরবর্তী সময়তে এদেরকে কোন রকমে পিঠ বাঁচিয়ে, মাথা রক্ষা করে, কোন রকমের জীবনটা বাঁচিয়ে বাড়িঘরে পাঠিয়েছেন। বাড়িঘরে আসার পরেও তারা নিশ্চিত না যে আমরা বাড়িঘরে থাকতে পারবো কিনা, যেহেতু আমরা সিপিআইএম এর প্রতিনিধি। এইটা কি গণতন্ত্র? এইভাবে কি পঞ্চায়েত ভোট হবে? এটা হতে পারে না। এটা হচ্ছে একটা লক্ষণ, যে লক্ষণ দিয়ে পরিষ্কার প্রমাণ করে আপনারা পরবর্তী সময় দেখবেন জুলাইতে যখন নির্বাচন করবে সম্ভবত, তখন দেখবেন এই নির্বাচনটা একটা প্রহসনে পরিণত করবার জন্য এখন থেকে সব পরিকল্পনা তৈরি করেছে, এবং গ্রামের সমস্ত দুর্বৃত্তদের এই কাজে ব্যবহার করবার জন্য রাজ্য শাসক পার্টি, বিশেষ করে বিজেপি, এই কাজে এখন থেকে নেমে পড়েছে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের স্বশাসিত জেলা পরিষদ এলাকায় ভিলেজ কমিটি। দীর্ঘদিন পর্যন্ত ভিলেজ কমিটিতে কোনো নির্বাচন হচ্ছে না। 3 বছর উপর হয়ে গেছে, 6 বছর উপর, 3 বছর উপরে হয়ে গেছে। হ্যাঁ, টার্ম তার পার হয়ে গেছে, এবং এই নির্বাচন হয় না বলে আগরতলা কোর্টে মামলা দায়ের হয়েছে। মামলাতে তখন তারা লেম এক্সকিউজ, রাজ্য সরকার বলেছে যে আমরা অন্য এই কাজের জন্য নির্বাচন করতে পারছি না, ওই রিফিউজিদের ভোটার তালিকায় নাম উঠেনি ইত্যাদি ইত্যাদি। আপনারা দেখলেন পার্লামেন্ট নির্বাচন হয়ে গেল, পার্লামেন্ট নির্বাচনে রিফিউজিরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হলো, তারা ভোট দিলেন। তাহলে এখন কি যুক্তি? এখন কেন ভিলেজ কমিটির নির্বাচন হবে না? ভিলেজ কমিটির নির্বাচন না করে কিছু লুটেরাদের হাতে, মথা, আইপিএফটি আর বিজেপি, কিছু লুটেরাদের হাতে ট্রাইবেল গ্রামকে যদি আপনি ছেড়ে দেন, এখন অভাবের কথা আপনাদের কাগজগুলোতে, অধিকাংশ কাগজগুলোতে বেরিয়ে আসছে কি ধরনের দুর্যোগ চলছে এখন, মানুষের অর্থনৈতিক অবস্থা কোন জায়গাতে গেছে, কি করে পানীয় জল পাবে, কে যোগাযোগ করবে। এই লুটেরা তো লুট করার জন্য বসে আছে। সেখানে এই আমাদের একটা বিরাট এলাকা, এই এলাকায় উপজাতি অংশের মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবার সুযোগ পাবেন না। ত্রিপুরা রাজ্য সরকার আর কতদিন ধোকা দেবেন? কতদিন এই মিথ্যা অজুহাত দিয়ে ত্রিপুরা মথার নেতা, আইপিএফটির নেতা ট্রাইবেলদের জন্য করে, আর ট্রাইবেলদের সমস্ত অধিকারগুলো কেড়ে নিলেন, এমনকি তার গণতান্ত্রিক অধিকারগুলো। অতি সত্বর সেখানে নির্বাচন, ভিলেজ কমিটির নির্বাচন ঘোষণা করা উচিত, এবং সুষ্ঠুভাবে সেই নির্বাচন যেন সম্পন্ন করতে পারে তার ব্যবস্থা করা উচিত। পঞ্চায়েত নির্বাচনের যে প্রস্তুতি রাজ্য সরকার নিয়েছে, অবাধ, শান্তিপূর্ণ, সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত মানুষ যেন অংশগ্রহণ করতে পারে, তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের। এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দায়িত্ব না, রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্য সরকার সেই দায়িত্ব পালন করবেন, এটা আমরা প্রত্যাশা করছি। আমরা সেদিকে লড়াইতে আমরা যাচ্ছি। এই হচ্ছে আমার বক্তব্য। আর একটা বিষয় যোগ করছি আমি, সম্প্রতি এটা আপনারাও সবাই দেখেছেন এবং অনেকে খবর করেছেন, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের 100 কর্মী তারা নিয়োগ করবেন, এবং তার জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে
অতীতেও হয়েছে। ত্রিপুরা শুধু ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক না, যে অন্যান্য এই ন্যাশনাল ব্যাংকেরও রিজনাল লেভেলেরও এরকম রিক্রুটমেন্টে এই ত্রিপুরাজ্যেই হাজার হাজার কর্মপ্রার্থী ক্যান্ডিডেটকে নিয়ে এরকম রিটেন টেস্ট ইত্যাদি করে তারপরে নিয়োগ হয়েছে। স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট তো হয়েই, কিন্তু আমরা প্রথমবার দেখলাম যে এই ব্যাংকের এই নিয়োগের জন্য যে নিয়োগ পরীক্ষা 18,000 সামথিং তারা তথ্য দিয়েছেন, তার জন্য নাকি ত্রিপুরাতে পরিকাঠামো নেই। এজন্য আসামের বিভিন্ন শহরে, গুয়াহাটি আর কোন কোন জায়গায় জানি, হ্যাঁ, এবং আমার জিজ্ঞাসা, আগরতলা একটা রাজ্যের রাজধানী শহর, এই রাজধানী শহরে যদি পরিকাঠামো না থাকে, আমি আসামের গুয়াহাটি বাদ দিলাম, শিলচর, ডিব্রুগড়, তেজপুর, ওইসব শহরে কি আগরতলা শহরের চেয়ে বেশি পরিকাঠামো আছে? আর এই রাজ্য থেকে 18-19 হাজার ছেলে মেয়ে গিয়ে সেখানে গিয়ে পরীক্ষায় বসবেন, কোথায় তারা থাকবেন? আর থাকার ব্যবস্থা থাকলেও এই যে যাতায়াত, খাওয়া দাওয়া ইত্যাদির জন্য তাদের বিশাল পরিমাণ অর্থ খরচ করতে হবে। কতজন যুবক যুবতী বা কতটা পরিবারের এই ক্ষমতা আছে? 1,000 টাকা করে ফিস নিছে। হ্যাঁ, ফিস তো মানে নেই। তো এই ঘটনাও আর একটা, যে ত্রিপুরাজ্যের বর্তমান এই ট্রিপল ইঞ্জিনের সরকার, এটা শুধু ত্রিপুরাজ্যের জনগণকে ট্রাবল দেওয়া, ট্রিপল ইঞ্জিনের সরকার শুধু ট্রাবল দেওয়াটাই তাদের যে লক্ষ্য, এটা প্রমাণিত, এটা কাজ দেওয়ার জন্য না। এখন কি করবে যুবক যুবতীরা? বাধ্য হয়েছেন যাওয়ার জন্য, এবং একটা দুর্ঘটনা ঘটল। দীপরাজ দেববর্মা নামে একজন কর্মপ্রার্থী দুর্ঘটনায় পতিত হয়ে জীবন হারালেন, আরও বেশ কয়েকজন পঙ্গু হলেন। কিন্তু দেখলাম রাজ্য সরকারের তরফ থেকে কোনো ধরনের এই ব্যাপারে হেলদোল আছে যে না, এই ঘটনার পর নাকি টিআরটিসির বাস ব্যবস্থা করা হয়েছিল, আপনারাই খবর করেছেন। সেই সুযোগ কেউ নিতে চাননি, আর বাস খালি দাঁড়িয়ে আছে। আমাদের সুস্পষ্ট দাবি হলো, তার মানে হলো এই 18-19 হাজার যারা চাকরি প্রার্থী, তার একটা ভালো অংশ তারা যেতে পারেননি বা যাননি। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে বা ত্রিপুরা সরকারকে যারা যেতে পারেননি, তাদের জন্য পৃথকভাবে আবার এখানে এই চাকুরির পরীক্ষার বসার ব্যবস্থা করা হোক। এক। দুই হল, দীপরাজ দেববর্মার পরিবারকে, তিনি সদ্য বিবাহিত, তার স্ত্রীকে একটা কর্মসংস্থান ব্যবস্থা করা হোক। আর যে সমস্ত এই পরীক্ষার্থী আহত হয়েছেন, এখনো চিকিৎসা গ্রহণ করছেন, তাদের সম্পূর্ণ খরচ সরকার বহন করবে। চতুর্থত হল, আগামী দিন যাতে এরকম কোনো হঠকারী সিদ্ধান্ত ত্রিপুরা সরকার গ্রহণ না করেন। ত্রিপুরাজ্যের চাকুরি, ত্রিপুরাজ্যেই, এখানেই পরিকাঠামো যদি কোথাও কম থাকে ব্যবস্থা করুন। আমরা যেখানে দাবি জানাচ্ছি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একটা সেন্টার আগরতলা করার জন্য, আমরা যখন এমপি ছিলাম
ত্রিপুরার যে 3 জন এমপি একসাথে গিয়ে আমরা তখনকার রেলমন্ত্রীকে আমরা বলেছিলাম, এবং তিনি মোটামুটি রাজি হয়েছে, ঠিক আছে আমি নেক্সট ভাববো। এখনকার এমপিরা বা এখনকার সরকার তো এটা নিয়ে কোনো মাতামাতি করেন না, কারণ অবশ্য করবেন কি করে, তাদের সরকার তো র্যালি বিক্রি করে দিচ্ছেন, রিক্রুটমেন্টের বোর্ড থেকে হবে। ত্রিপুরার যে বর্তমান বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয়, আমরা দেখেছি আমরা যখন সরকারে ছিলাম তার প্রত্যেকটা অধিবেশনে একটা প্রশ্ন থাকতো ধর্মনগরে একটা রেল ডিভিশন করার জন্য। রেল ডিভিশনই তো ধর্মনগর। আমি এখন ওনাকে জিজ্ঞেস করি, মাননীয় স্পিকার মহোদয়, এখন তো আপনি স্পিকার, আপনি একটা রুলিং দিয়ে দেন না। ত্রিপুরা সরকার সমস্ত মন্ত্রীরা গিয়ে দিল্লিতে গিয়ে ধর্ণা দাও রেল ডিভিশনের জন্য। তিনিও আমার দিকে চেয়ে থাকেন, বোঝা যায় তিনি অসহায়, অর্থাৎ তিনি বলতে পারছেন না এগুলি। তো এইভাবে বেকার যুবক যুবতীর প্রতি, অর্থাৎ যুব সমাজের প্রতি তাদের যে ধরনের এই কি বলে তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিচ্ছে। তো সামগ্রিকভাবে সরকার যে ব্যর্থতার বিরুদ্ধে ত্রিপুরা রাজ্যের মানুষ গর্জে উঠুন, এবং আগামী 13 থেকে 18 রাজ্যের সবকটি মহকুমাতে, কোনো কোনো জায়গাতে ব্লক পর্যায়েও হবে, এই সরকারের ব্যর্থতা এবং এটা সুরাহা করার জন্য যাতে তারা এগিয়ে আসেন, তার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যের গণতান্ত্রিক অংশের মানুষকে আমরা এখানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।